আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা রীতিমতো অসহায় হয়ে পড়েছি। আর বাকরুদ্ধ হয়ে গিয়েছি ভারতের এই পৈশাচিক আচরণ দেখে। ভেসে যাচ্ছে তাজা প্রাণ, পশু-পাখি, জীবনের কোনো নিশ্চয়তা নেই। যা করেছে রীতিমতো রাত দুপুরে নির্লজ্জের মতো গেটটি খুলে দিয়ে আজকে ভেসে যাচ্ছে বাংলাদেশের অনেকগুলো জেলার মানুষ। ২ টি বিষয় উল্লেখ করতে চাই। এক হচ্ছে ভারতের গণমাধ্যম আর বাংলাদেশের মানুষের উদারতা। আর অপরদিকে ভারতীয় হাই কমিশনের দেয়া বক্তব্য। মুখোশরূপী বন্ধু দেশ ভারত, তাই না? তাদের মুখোশটা এখন কিন্তু খুলে গিয়েছে আমাদের সামনে যে প্রকাশ্য শত্রুর মতো আজকে আমাদের সাথে যে আচরণ করলো, এই বাঁধটা খুলে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিল, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো আফসোস হয় কি জানেন? এই ইন্ডিয়ার গণমাধ্যমগুলোকে নিয়ে। আজকে যেখানে তাদের ঘটানো অন্যায়ের দ্বারা আজকে বাংলাদেশের অনেকগুলো জেলা ভেসে যাচ্ছে, সেখানে সেই গণমাধ্যমগুলো কি করে আবার কটূক্তি করে বিভিন্ন খবর প্রচার করে, সেটি আমার বোধগম্য নয়। অথচ একটু খেয়াল করলে দেখবেন যে কিছুদিন আগে যখন কলকাতায় মৌমিতা নামক সেই মেয়েটির উপরে ধর্ষণ করা হয়েছিল, সেই ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশে নানান জায়গায় প্রতিবাদ করা হয়েছিল, স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল। বাংলাদেশের প্রতিটি গণমাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে খবর প্রচার করেছিল। বরাবরই ইন্ডিয়ার যে কোনো প্রতিকূল সিচুয়েশনে বাংলাদেশ কিন্তু উদারতার প্রমাণ দিয়ে থাকে। অথচ আজকে সেই ভারত তাদের খুলে দেওয়া পানিতে প্লাবিত পুরো দেশ, সেই জায়গাটিতে তারা অ্যাটলিস্ট চুপ থাকতে পারত, কিন্তু না। জি ২৪ ঘন্টা কটাক্ষ করে তারা খবর প্রচার করলো, ভারত ছাড়লো জল, বাংলাদেশ হাবুডুবু খেতে খেতে কাতর আরজি। আফসোসের সাথে না হোক, অ্যাটলিস্ট গণমাধ্যমের যে বৈশিষ্ট্য থাকে, কিছু ক্রাইটেরিয়া তাদের মেনটেন করতে হয় খবর প্রচারের ক্ষেত্রে, সেই দিকটাও যদি অন্তত মেনটেন করতো, তাহলে অন্তত এতটা কষ্ট পেতাম না আমরা। সেখানে তারা কি করেছে? উল্টো কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে দিল, তাই না? যেখানে কেটে কেটে টুকরো টুকরো করলো হচ্ছে এই ইন্ডিয়া, আবার সেই ইন্ডিয়ার গণমাধ্যম তারা খবর প্রচার করে এইভাবে কটাক্ষর সুরে। তাহলে তাদের ভেতরে কি এতটুকু নাড়া দেয় না যে কিছুদিন আগেও এই ঘটে যাওয়া মৌমিতা ধর্ষণের ঘটনায়, যেখানে বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে প্রতিবাদ গড়ে তোলা হয়েছিল, লজ্জা করে না? মিনিমাম তো কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। অবশ্য আপনাদেরকে বলেও সেটা লাভ নেই, কারণ আপনাদের সেই বোধটা আছে, এটাই যে আমরা ভাবছি, এটা আমাদের বোকামি। অবশ্য সেই মনুষ্যত্ব বোধ যদি ভারতের মানুষের মধ্যে থাকতো, তাহলে এই বিগত এতগুলো বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে এতটা অত্যাচার, জুলুম, নির্যাতন আপনারা করতে পারতেন না। বাংলাদেশের মানুষকে আপনারা রীতিমতো একটা পুতুল বানিয়ে রেখেছেন। হুম? যেমন একটি বাচ্চা পুতুল জাস্ট ভালো লাগলে সে নিয়ে খেলা করে, আদর করে, কেয়ার করে। আবার যখন তার ভালো লাগে না, ছুঁড়ে ফেলে দেয়। কোথায় থাকলো? সে কেয়ারলেস। ঠিক সেরকমই একটি ব্যাপার আপনাদের মধ্যে। আপনাদের যখন প্রয়োজন হয়, গ্রীষ্মের সময় আপনারা বাঁধগুলো বন্ধ করে রাখেন, বাংলাদেশের পানিকে আপনারা টেনে নিয়ে আপনাদের দেশে জমা করে রাখেন। আবার বর্ষাকালে আপনাদের দেশে উপচে পড়া পানিগুলো বাংলাদেশে ছেড়ে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করে ফেলেন। বাংলার মানুষ ভেসে গেল, মরে গেল, ডুবে গেল, কি হলো? তাতে আপনাদের কিচ্ছু যায় আসে না। এটি তো হলো একটি যা দৃশ্যমান। এছাড়াও কত কত অবিচার যে আপনারা করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের প্রতি, সেটা তো যদি এক এক করে তুলে ধরি, তাহলে সে সংখ্যাটা নিতান্তই অনেক বেশি হয়ে যাবে। তবে একটা মজার বিষয় কি জানেন? আপনাদের কিন্তু জবাব আমরা দেয়া শুরু করে দিয়েছি। দেখেছেন না? যখনই যে ২৪ ঘন্টা বাংলাদেশের বন্যা অবস্থা নিয়ে কটাক্ষ করে নিউজ প্রচার করলো, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই আমার বাংলাদেশের সোনার ছেলেরা, যারা আইটি এক্সপার্ট, তারা কিন্তু এই চ্যানেলটির হ্যাক করে দিয়েছে। এবং সেখানে ভারতের মতো চোরের মতো করেনি যে মধ্যরাতে হঠাৎ করে গেট খুলে দিবে, এটা করেনি। বরং সেখানে ওই নোটিশে কিন্তু লিখে দিয়েছে যে বাংলাদেশকে কটাক্ষ করে নিউজ করার জন্যই আজকে এই সাইটটি হ্যাক করা হলো। আর বাংলাদেশ নিয়ে এভাবে করলে এই চ্যানেলকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে বলিষ্ঠতার সাথে বীরের মতো আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে চাইলেই আপনারা বিগত বছরগুলোতে যেভাবে স্বৈরাচারী শোষণ চালিয়েছেন, এখন আর সেটি পারবেন না। আমরা কিন্তু প্রস্তুত। ইতোমধ্যে আমাদের দেশের এই ছাত্র জনতা লিস্ট আউট করছে ওয়ান বাই ওয়ান আপনাদের
করা অন্যায়ের, আর এক এক করেই কিন্তু তার জবাব কড়ায় গন্ডায় আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। তবে কি জানেন, আফসোস হচ্ছে আপনাদের জন্য, আপনারা সত্যিকার অর্থে বন্ধু দেশকে আপনারা চিনতে পারলেন না। উল্টো আপনারা বন্ধুত্বের নাম দিয়ে বুকে ছুরি বসিয়ে দিলেন রীতিমতো। শেষ পেরেকটাও আপনারা মেরে দিলেন। যেখানে বাংলাদেশ নতুন করে সংস্করণের কাজ করছে, সেখানে এই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে বিপদগ্রস্ত করার চেষ্টা করছেন। তবে আল্লাহ নিশ্চয়ই আছে, তিনি আমাদের হেফাজত করবেন। এবং দেখছেন না, বাংলাদেশের মানুষ, সেনাবাহিনী, সরকার, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিটি স্তর থেকে সবাই কিন্তু এগিয়ে এসছে, কাজ করছে বন্যার্তদের জন্য। হয়তো সাময়িক অসুবিধা আপনারা সৃষ্টি করতে পারছেন, কিন্তু হ্যাঁ, শেষ হাসিটা কিন্তু আমরাই হাসবো ইনশাআল্লাহ, এই কথাটি ভুলে যাবেন না। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে। আমাদের উপদেষ্টা প্রধান বসেছিলেন ভারতীয় হাই কমিশনারের সাথে, সেখানে তার ব্রিফিং আমি শুনছিলাম। রীতিমতো আমার কাছে মনে হয়েছে জোকার কোথা থেকে আসলো, এতটা হাস্যকর কথা কি করে বলে। তবে হ্যাঁ, একটা মজার বিষয়, আমার অনেকগুলো প্রশ্নের উত্তর আমি পেয়েছি। সেটা কি জানেন, বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী এবং হাসিনা সরকার থেকে শুরু করে তারা কিছু উদ্ভট আজগুবি টাইপের কথা বলতো। যেমন উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি, বিগত স্বৈরশাসকের পাচাটা এক গোলাম পলক সাহেব, তিনি বলেছিলেন যে ইন্টারনেট তো আমরা বন্ধ করিনি, এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। তাই না? আমরা শুনেছি কিন্তু ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের এই প্রশ্ন কিন্তু মাথার মধ্যে কাজ করতো যে এই এমনি এমনি বন্ধ হয় কি করে। আজকে এই ভারতীয় হাইকমিশনের যে দেয়া বক্তব্য, এটা শুনে আমার কাছে এখন খুব ক্লিয়ার। কারণ তিনিও ঠিক একইভাবে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন কি জানেন, তিনি বলেছেন আমরা বাঁধ খুলে দেইনি, এমনি এমনি খুলে গিয়েছে। কি হাস্যকর না? মিথ্যা কথাটাও সঠিকভাবে বলতে পারে নাই। কেন বললাম এই কথাটি? বাঁধ এমনি এমনি কি খুলে যেতে পারে? বাঁধ পানির চাপে ভেঙে যেতে পারে। তিনি যদি এভাবে বলতেন যে আমরা আসলে গেটটি খুলে দেইনি, গেটটি পানির চাপে ভেঙে গিয়েছে, তাহলেও মানা যেত। কিন্তু জোকারের মতো কি বলল, যে আমরা বাঁধ খুলে দেইনি, গেট খুলে দেইনি, এমনি এমনি খুলে গিয়েছে। এই সুর দুটো কেমন চেনা সুর না? একই সুর না? যেটা পলক বলেছিল যে আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি, এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে ভারতীয় হাই কমিশনার উনিও কি বলেছেন যে আমরা গেট খুলে দেইনি, এমনি এমনি খুলে গিয়েছে। আহারে, মিথ্যাটাও সুন্দরভাবে সাজিয়ে তারা বলতে পারলো না। স্ক্রিপ্ট বড্ড বেশি দুর্বল নরবরে। তো এই ধরনের হাস্যকর কথাবার্তা বলে আসলে কি কোনো লাভ আছে? আর এটাও আমরা জানি যে ভারতের সাথে বাংলাদেশের বৈঠক, জরুরি সভা, আলোচনা সভা এগুলো করে আর কোনো ফায়দা হবে না। কারণ আমরা যদি ইতিহাস থেকে দেখি, সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর লং মার্চ থেকে শুরু করে যদি আমরা দেখি, বা তারও আগে থেকে, যে তারা যতই লিখিত চুক্তিতেও যদি আসে, সেটাই তারা ঠিক রাখে না। তারা আলোচনা করে, তারা সিচুয়েশন অনুযায়ী একটা ডেলিভারি দেয়, এরপরে সেই কথার আর কোনো ভিত্তি থাকে না, কোনো সত্যতা থাকে না, কোনো প্রয়োগ থাকে না। সুতরাং এই ধরনের মিথ্যাবাদীদের সাথে, এই ধরনের মুনাফিকদের সাথে কথা বলে আলোচনায় বসে আসলে লাভ কি? কারণ এদের ধর্মই হচ্ছে যে কথা দিয়ে কথা না রাখা, বিশ্বাসঘাতকতা করা, ক্ষতি করা, নিজের স্বার্থটুকু শুধু বোঝা। সত্যিকার অর্থে কি জানেন, ইন্ডিয়ার জন্য সত্যি সত্যি আফসোস হচ্ছে আমাদের এখন, যে তারা ইচ্ছাকৃতভাবে ডেকে ডেকে নিজেদের বিপদ নিয়ে আসতেছে, এবং সেটা খুব বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি। আমাদের সাথে আপনাদের করা যে অন্যায়গুলো, এই যে বিভিন্ন বাত, বিভিন্ন রকমের যা কিছু করে যাচ্ছেন, সেগুলোর জন্য আপনারা প্রস্তুত হন, আমরা কিন্তু এক এক করে জবাব দিব ইনশাল্লাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর বাংলাদেশের মানুষ আপনাদের মতো দুমুখ সাপ না, যে মুখে বন্ধুত্ব বলবে আর ভেতর থেকে ছুরি মারবে, এটা না। বাংলাদেশের মানুষ মুখে যেটা বলে সেটা তারা করে ছাড়ে। সুতরাং আপনাদের মতো সকালে এক কথা বলবে, বিকালে আর এক কথা বলবে, লিখিত চুক্তি করবে, আবার সে চুক্তি মানবে না, মুখ দিয়ে কথা বলবে, ওয়াদা দিবে, সেটি আবার মানবে না, এটা বাংলাদেশ না। কারণ কি জানেন, তারা ইমানি শক্তিতে বলিয়ান, তারা সততার শক্তিতে বলিয়ান। আর এই সততার, একতার, ইমানের শক্তি নিয়েই বাংলাদেশ আপনাদের বিরুদ্ধে লড়বে। কারণ আপনারা, ভারত এখন বাংলাদেশের প্রকাশ্য শত্রু। সুতরাং শত্রুকে তো মোকাবেলা করতেই হবে। আর এই শত্রুকে মোকাবেলা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেটা বাংলাদেশ নিবে। বাট আপাতত আপনাদের এই শেষ মুহূর্তে শেষ পেরেকটা মেরে আপনারা বড্ড বেশি ভুল করে বসেছেন। এর মাসুল আপনাদের কড়ায় গন্ডায় ইনশাল্লাহ দিতে হবে, প্রস্তুত থাকুন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।